নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার প্রিয় বন্ধুবান্ধবীরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমরা ইন্ডিয়ান লজিক নিয়ে আলোচনা করছিলাম। ইন্ডিয়ান লজিক নিয়ে একটি পার্ট হয়ে গেছে, এটি দ্বিতীয় পার্ট। আমরা প্রথম পার্টে আমরা স্কুল অফ ফিলোসফিগুলো নিয়ে ভালো করে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই সিলেবাসের আমরা যে তিনটি ভাগ দেখিয়েছিলাম, আজকে দ্বিতীয় ভাগ, এবং যদি সময় হয়ে থাকে তৃতীয় ভাগটাও আলোচনা করব। আর যদি না হয়ে থাকে সময়ের যদি আমরা দেখি, তাহলে আমরা তৃতীয় পার্ট করব এটির, অর্থাৎ পার্ট ওয়ান লজিক্যাল রিজনিং থেকে, অর্থাৎ লজিক্যাল রিজনিং নয়, এটা ইন্ডিয়ান লজিক থেকে, অর্থাৎ লজিক্যাল রিজনিং থেকে চতুর্থ পার্ট হয়ে গেছে। এটি পঞ্চম পার্ট এবং ইন্ডিয়ান লজিক থেকে এটি দ্বিতীয় পার্ট, এবং তৃতীয় পার্টের আলোচনা যদি এটাতে না হয়ে থাকে আমি তৃতীয় পার্ট সেপারেট করব। তো আজকের আলোচনায় সবথেকে গুরুত্বপূর্ণ অংশগুলি থাকছে, যেখান থেকে প্রতি বছর বারবার প্রশ্ন আসে, তাই তোমাদেরকে অবশ্যই বলবো কনসেন্ট্রেশন রেখে এগিয়ে চলো। চলো স্লাইডে যাই, আমরা আলোচনা করি। দেখতে পাচ্ছ আমরা পূর্বের আলোচনায় এই হেটেরোডক্স যে স্কুল অফ ফিলোসফি হয়ে থাকে তার চারটি ভাগের শেষ ভাগ, অর্থাৎ কারভাকা বা চরভাকাও অনেকে বলে, এই অবধি আলোচনা করেছিলাম। আজকে আমরা চলে আসছি দ্বিতীয় সেকশন, অর্থাৎ সেই সেকশনটি কি হবে আমি জাস্ট একটিবার স্লাইডগুলো দেখিয়ে দিচ্ছি, দিলে বুঝতে পারবে। এই যে একেবারে প্রথমে চলে যাই, আমাদের এই যে অংশটি, অর্থাৎ আমরা আজকে এই পার্টিকুলার সিলেবাসের এই অংশটা নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? আমাদের ইন্ডিয়ান লজিক থেকে যে স্কুল অফ ফিলোসফি হয়ে থেকে এগুলো আলোচনা হয়ে গেছে, এবং আলোচনার মধ্যে আমরা একটু আধটু আমরা এইগুলো নিয়েও আলোচনা করেছি। ঠিক আছে, তবে আজকে এগুলো ডিটেলে করব, কারণ এখান থেকে অধিক প্রশ্ন এসে থাকে। তো চলো শুরু করা যাক। একটু আমি স্লাইডগুলো সরিয়ে নিই। এই যে চলে এসছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আজকে আমরা ন্যায় স্কুল অফ ফিলোসফি, অর্থাৎ আমরা যে অর্থোডক্স ফিলোসফিগুলো করেছিলাম, অর্থাৎ যেখানে আমরা আস্তিক যে ফিলোসফিগুলো বলেছিলাম স্কুল অফ ফিলোসফি, তার মধ্যে বলেছিলাম যে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে ন্যায় স্কুল অফ ফিলোসফিকে, তাই তো? তাই আমরা ন্যায় স্কুল অফ ফিলোসফি কেন বেশি গুরুত্ব দেব, তার প্রথম কয়েকটি পয়েন্ট দেখলেই তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বলছে দেখো, দ্য স্কুলস মোস্ট সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান ফিলোসফি ওয়াজ systematic development of the theory of logic, methodology and its treatises on epistemology. আমরা যে জ্ঞান তত্ত্ব বলি, ওই জ্ঞান তত্ত্বের যদি তাতে কন্ট্রিবিউশন হয়ে থাকে, দান হয়ে থাকে, মানে যদি কোনো স্কুল অফ ফিলোসফি দান করে থাকে তাদের থিওরিটিক্যাল পার্সপেক্টিভ দিক থেকে, সেটা শুধু লজিকের দিকে নয়, মেথোডোলজিও নয়, এবং গ্রন্থের দিকেও নয়, অর্থাৎ সব দিকেই, এই ক্ষেত্রে ন্যায় স্কুল অফ ফিলোসফি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। ন্যায় স্কুল ফিলোসফি অর এপিস্টেমোলজি অ্যাকসেপ্টস 4 out of 6 প্রমাণস। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা যে প্রমাণও আজকে আলোচনা করব, অর্থাৎ যেগুলো প্রুফ মিনস অফ নলেজ, যেগুলো আমরা অর্জন করে থাকি, সেই 6টি যে ভাগ রয়েছে তার মধ্যে ন্যায় স্কুল অফ ফিলোসফি কিন্তু 4টিকে গ্রহণ করেছে, অর্থাৎ তারা ভ্যালিড বলে মনে করেছে। সেই 4টি কী কী দেখো, প্রথমে রয়েছে প্রত্যক্ষ বা পারসেপশন, যাকে বাংলায় উপলব্ধি বলা হয়। দ্বিতীয় হচ্ছে অনুমান বা ইনফারেন্স, যাকে আমরা বাংলায় অনুমানও বলে থাকি। তারপরে হচ্ছে উপমান্য, বা আমরা যেটাকে কম্প্যারিজন অ্যান্ড অ্যানালজি ইংরেজিতে বলি, এবং বাংলায় বলি সাদৃশ্য। এবং সবশেষে তারা ধরেছে শব্দ, ওয়ার্ড বা টেস্টিমনি অফ সাউন্ড, যেটাকে বলা হয় সাক্ষ্য। এই 4টাকে তারা কিন্তু অধিক গুরুত্ব দিয়েছে। তাই আমরা প্রমাণও যখন বলতে যাব, তখন কিন্তু আমরা প্রমাণের যে 6টি যে ধাপ রয়েছে, সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে ন্যায় স্কুল অফ ফিলোসফি কিন্তু এখানে এর ভূমিকাও যথার্থ। আমি যখন আলোচনা করেছিলাম ন্যায় স্কুল অফ ফিলোসফি, এটাকে আমি স্কিপ করেছিলাম, কারণ আমি তোমাদের যখন প্রমাণও বোঝাবো বলে বলেছিলাম যে তখন ডিটেলে আলোচনা করব। তাই আজকের সেই ন্যায় স্কুল অফ ফিলোসফির যে 4টি যে ধারা, সেটাকেও এখানে ইনক্লুড করা হচ্ছে, অর্থাৎ প্রত্যক্ষ, এখানে তারপরে থাকছে অনুমানও, তারপরে থাকছে উপমানও, এবং শেষে থাকছে শব্দ। এবং এখানে প্রমাণের যে আরও 2টি অতিরিক্ত রয়েছে, সেগুলো আলোচনা করব। তাদের মধ্যে একটি হচ্ছে অর্থপতি, আর দ্বিতীয় নম্বর হচ্ছে অনুপলব্ধি, অর্থাৎ টোটাল 6টি এখানে। তো ন্যায় ইজ রিলেটেড টু সেভারাল আদার কনসেপ্টস অ্যান্ড ওয়ার্ডস ইউজড ইন ইন্ডিয়ান ফিলোসফি। তো শুধু কি ন্যায় ফিলোসফির মধ্যে আমাদের যে প্রমাণজগুলি রয়েছে
সেগুলোই কি শুধু রয়েছে নাকি আরও কিছু রয়েছে? আমি কিন্তু গত আলোচনায় সেখানে 4টি এবং 4টি টোটাল 8টি আমি তোমাদের প্র্যাকটিস বা তাদের যে নোশানগুলো অ্যাকসেপ্ট করেছে সেগুলো বলেছিলাম, অর্থাৎ কোনটা ভ্যালিড ছিল এবং কোনটা ইনভ্যালিড ছিল, এগুলো আলোচনা করেছিলাম। কিন্তু এটি আরও জানতে হবে, কারণ ন্যায় ফিলোসফির সম্পর্কে আরও জানার জন্য আমাদেরকে যে সমস্ত কনসেপ্টগুলি আরও জড়িত রয়েছে ন্যায় ফিলোসফির সাথে তাও জানতে হবে। তাই তাদের মধ্যে প্রথমে কি রয়েছে? প্রথমে রয়েছে হেতুবিদ্যা। দেখতে পাচ্ছ নিশ্চয়ই হেতুবিদ্যা কি? হেতুবিদ্যা হচ্ছে সায়েন্স অফ কজেস, অর্থাৎ যে কারণটা আমরা করছি তার ভেতরে যে বৈজ্ঞানিক যুক্তি রয়েছে সেটাকে দেখতে হবে। আমি এগুলো বারবার বলছি যে শর্ট কোয়েশ্চেন যে কোনো জায়গা থেকে আসতে পারে, তাই হেতুবিদ্যা মানে কি সেখানে 4টি অপশনের মধ্যে থাকতে পারে যে এই অপশানটি তোমাকে সিলেক্ট করতে হবে রাইট অ্যান্সারের জন্য। তারপরে হচ্ছে আনভিক্ষিকি, সেটা হচ্ছে কি সায়েন্স অফ ইনকোয়ারি সিস্টেমেটিক ফিলোসফি, অর্থাৎ আমরা যে অনুসন্ধান করি সেইখান থেকে, অর্থাৎ এই শব্দটি এসছে এই যে পার্টিকুলার সংস্কৃত টার্ম যেটা হচ্ছে আনভিক্ষিকি, ক্লিয়ার, যেটা হচ্ছে সায়েন্স অফ ইনকোয়ারি, ক্লিয়ার, মনে থাকবে। তারপরে হচ্ছে প্রমাণশাস্ত্র। প্রমাণশাস্ত্র হচ্ছে এপিস্টেমোলজি, যেটাকে আমরা বলি জ্ঞান তত্ত্ব, অর্থাৎ যেটা নিয়ে আমাদের বেশি আলোচনা হচ্ছে এবং আমাদের আজকের আলোচনার মূল বিষয় সেটা কি বলছে? সায়েন্স অফ কারেক্ট নলেজ, অর্থাৎ আমরা সঠিক যে জ্ঞান অর্জন করি তার ক্ষেত্রে যেটা হয় তার জন্য আমরা প্রমাণশাস্ত্রটাকে ব্যবহার করি। তারপরে হচ্ছে তত্ত্বশাস্ত্র বা তত্ত্বশাস্ত্র আমরা বলি, এটা হচ্ছে সায়েন্স অফ ক্যাটাগরিজ। আমরা জানি যে কোনো একটা পার্টিকুলার ফিল্ডের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। যেরকম আমরা একটা কলেজে যাই, কলেজের কিন্তু দেখবো যে কোথাও বিএ স্ট্রিম রয়েছে, বিএসসি স্ট্রিম রয়েছে, আবার বিকম স্ট্রিম রয়েছে, ক্যাটাগরিজ রয়েছে। তাই এটা হচ্ছে তত্ত্বশাস্ত্র বা তত্ত্বশাস্ত্র। এটাও কিন্তু ন্যায় ফিলোসফির মধ্যে আসে, যেটাকে বলা হয় সায়েন্স অফ ক্যাটাগরিজ। তারপরে হচ্ছে তর্কবিদ্যা। তর্কবিদ্যা কি? সায়েন্স অফ রিজনিং, অর্থাৎ আমরা যেটা যুক্তি নিয়ে কাজ করি সেটা হচ্ছে তর্কবিদ্যা। ওকে, এখানে আরও জড়িয়ে রয়েছে যেটা হচ্ছে ইনোভেশন, অর্থাৎ নতুন কিছুর উদ্ভাবন, সিনথেসিস, কোনো কিছুর সংযোজন, তো এটা হচ্ছে মূলত তর্কবিদ্যায়। তারপরে হচ্ছে ভাদার্থ, ক্লিয়ার? এই ভাদার্থ মানে কি? সায়েন্স অফ ডিসকাশন, অর্থাৎ আমরা যে আলোচনা করি সেই আলোচনার ক্ষেত্রে যে বৈজ্ঞানিক ধারা, বৈজ্ঞানিক চিন্তা শক্তি জুড়ে থাকে সেটা হচ্ছে ভাদার্থ। মনে থাকবে, জাস্ট নোট ডাউন করো, না হলে পিডিএফটি তোমরা কালেক্ট করে রেখে পড়াশোনা করো। ওকে, আমি পিডিএফটি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে নিয়ে নেবে। তারপরে হচ্ছে পক্কিকা শাস্ত্র। পক্কিকা শাস্ত্র কি? সায়েন্স অফ আনকভারিং সফিজম, ফ্রড, এরর, ফাইন্ডিং ফিক্স, অর্থাৎ যেখানে বৈজ্ঞানিক ধারাটাকে বা বৈজ্ঞানিক ধারণাটাকে আমরা কাজে লাগিয়ে ত্রুটি, কোথায় মিথ্যাচার, কোথাও কিছু ফেক জিনিস রয়েছে সেগুলোকে আমরা যাচাই করে বার করতে পারবো, তাহলে হচ্ছে পক্কিকা শাস্ত্র। তাহলে মোট কটা পেলাম? হেতুবিদ্যা 1, আনভিক্ষিকি 2, প্রমাণশাস্ত্র 3, 4 হচ্ছে তত্ত্বশাস্ত্র, 5 হচ্ছে তর্কবিদ্যা, 6 হচ্ছে ভাদার্থ, 7 হচ্ছে পক্কিকা শাস্ত্র। মোট 7টির মধ্যে সব থেকে জরুরি হচ্ছে প্রমাণশাস্ত্র, তাই আমরা এটাকে আলোচনা করব। তারপরে চলে আসি, ফলস নলেজ ইজ নট মিয়ারলি ইগনোরেন্স অফ নয়বিকাস, ইট ইনক্লুডস ডেলিউশন, অর্থাৎ আমরা যে মিথ্যা নলেজ আমরা পাই সেই নলেজটা যেটা আমরা মিথ্যা ভুল ধারণা নিই সেটা কিন্তু একটা বলা যেতে পারে যে ন্যায় ফিলোসফির যে ধারণাগুলি রয়েছে সেই ধারণাগুলির সম্পর্কে একজনের অজ্ঞাততা। অর্থাৎ যদি কেউ ন্যায় ফিলোসফিকে ভালো করে না বোঝে তাহলে কিন্তু তার যে ফলস নলেজ সে অর্জন করে তা যথার্থ। অর্থাৎ যদি কেউ ন্যায় ফিলোসফি বা ন্যায় স্কুল অফ নলেজটাকে ভালো করে জেনে নেয় তাহলে ফলস নলেজ বা ফলস জ্ঞান তার কাছে অতি সহজে ঢুকতে পারবে না, অর্থাৎ তারা খুব ভালোভাবে পড়াশোনাটা করতে পারবে, সঠিক জ্ঞান তারা অর্জন করবে। তাই ছাত্র হিসাবে আমাদের অবশ্যই ন্যায় ফিলোসফি জানার দরকার, ঠিক আছে। তারপরে বলছে কারেক্ট নলেজ ইজ ডিসকভারিং অ্যান্ড ওভারকামিং ওয়ান্স ডেলিউশনস। যদি একজন সঠিক জ্ঞান অর্জন করে তাহলে তার যে ভুল ধারণাগুলি কিন্তু
সেগুলোকে বের হয়ে যায়, অর্থাৎ ভুল ধারণাগুলি তার মধ্যে থাকে না। তাই বলেছে ওয়ান্স ডেলিউশনসটাকে সেটা কিন্তু ওভারকাম করে দেয়, তাকে আমরা নিজেরা দমন করিয়ে সঠিক পথে চলে যাই। আন্ডারস্ট্যান্ডিং, এবং তারপরে আন্ডারস্ট্যান্ডিং ট্রু নেচার অফ সেলফ, সোল অ্যান্ড রিয়ালিটি, এবং তা জানতে পারলেই আমাদের আত্মা, আমাদের সত্তা এবং আমাদের বাস্তবতা জানি। আসলে যারা ইংরেজি সাহিত্য পড়েছো তোমরা কিন্তু এইটাকে একটা পার্টিকুলার টার্মে জেনেছো, সেটাকে বলা হয় এনলাইটেনমেন্ট, যেটা ইমানুয়েল কান্ট করেছিল, তাই না? এবং এনলাইটেনমেন্ট মানে হচ্ছে যখন একজন যাত্রা করে ফ্রম ইগনোরেন্স টু নলেজ, অর্থাৎ অজ্ঞতা থেকে নলেজের জগতে, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি এনলাইটেনমেন্ট। তো সেখানে ন্যায় ফিলোসফিও সেম। এই এনলাইটেনমেন্ট অনেক পরে এসছে, ন্যায় ফিলোসফি বহু বহু বছর আগে আমাদের কিন্তু ভারতে হয়েছে। তাই আমরা আমাদের ভারতীয় সাহিত্য চর্চা, ভারতীয় যে দর্শন চর্চা অবশ্যই করতে হবে। আরেকটি পয়েন্ট রয়েছে, দেখো, ন্যায় স্কুল লাইক আদার স্কুলস অফ হিন্দুইজম বিলিভস দ্যাট দেয়ার ইজ এ সোল অ্যান্ড সেলফ উইথ লিবারেশন অ্যাজ এ স্টেট অফ রিমুভাল অফ ইগনোরেন্স, রং নলেজ, দ্য গেইন অফ কারেক্ট নলেজ অ্যান্ড আনইম্পিডেড কন্টিনিউয়েশন অফ সেলফ। অর্থাৎ এই যে হিন্দু আমরা যে ধর্মে আমরা বিশ্বাস করে থাকি কি, যে আমাদের এই যে আত্মা, এই সেলফ, সে মোক্ষ লাভ করে। মোক্ষ মানে হচ্ছে এক প্রকার একটা স্টেট যেখানে আমাদের শুধুমাত্র যে একটাই রিলিজিয়ন হিন্দুইজম নয়, আমাদের ইসলামিক রিলিজিয়নও এরকম তাদের ধারণা অবশ্যই রয়েছে। তো এখানে যেহেতু আমরা ন্যায় স্কুলকে, হিন্দুইজম যে ন্যায় স্কুল রয়েছে তাকে জানছি, সেইখানে বলা হয়েছে যে মোক্ষ বা এই যে লিবারেশন, এটা হচ্ছে একটা সেলফ, যেই সেলফটা বলতে পারো একটা বর্বর সেলফ ছিল, যেখানে আমাদের মধ্যে অজ্ঞতায় ভর্তি ছিল, যেখানে আমাদের মধ্যে ভুল জ্ঞান ছিল এবং আমাদের প্রয়োজন ছিল সঠিক জ্ঞানের। আর সেই সঠিক জ্ঞান যখন আমরা লাভ করে নিই, আমাদের সেই বর্বরতাটাকে আমরা দূর করে ফেলি। ঠিক যেন দস্যু রত্নাকর রাম জপ করতে করতে হয়ে গেল বাল্মীকি মুনি। যখন সেই দস্যু রত্নাকর তার চুরিবৃত্তি, তার দস্যুবৃত্তি ছেড়ে দিল, ঠিক তখনই তার মোক্ষ লাভ হয়ে গেল। বোঝা গেছে? চলো নেক্সট স্লাইড যাই। দেখো, এই যে অংশগুলো কিন্তু আমি পূর্বের ক্লাসে বলেছিলাম যে সেখানে যে ন্যায় স্কুল তারা কিন্তু নলেজের কিন্তু 4টি ভ্যালিড পার্ট বলেছিল এবং 4টি আমরা জানি যে ইনভ্যালিড পার্ট বলেছিল। তো 4টি পার্টের মধ্যে দেখো, প্রত্যক্ষ প্রথমে রয়েছে, তারপরে অনুমানও রয়েছে, তারপরে উপমান রয়েছে এবং শেষে শব্দ রয়েছে। বোঝা গেছে? তাই আমি এটাকে আলোচনা পুনর্বার করছি না। নেক্সট চাই। এবার আমরা সরাসরি চলে আসছি প্রমাণও, যেটা হচ্ছে আমাদের দ্বিতীয় সেকশন এবং প্রথমেই আলোচনার আমি বলেছিলাম যে আজকের আলোচনার অংশ হতে চলেছে। তো প্রমাণও মানে কি? আমরা প্রমাণ বলি, প্রমাণ মানে হচ্ছে অ্যাকচুয়ালি প্রুফ, যার দ্বারা আমরা কিন্তু নলেজ যে অ্যাকোয়ার করি সেখানে তার উদ্দেশ্য, তার আসল অর্থটাকে যাচাই করি, মিনস অফ নলেজ। দ্য কনসেপ্ট ইজ ডিরাইভড। এই যে প্রমাণও কথাটি কিভাবে এলো, এটি দুটি সংস্কৃত পার্টিকুলার টার্ম বলতে পারি। একটা হচ্ছে প্রা, এটা হচ্ছে এক ধরনের প্রিপোজিশন বলতে পারি, যার মিনিং হচ্ছে আউটওয়ার্ড অর ফোর্থ। প্রা মানে হচ্ছে পূর্বে বা আগে, ফোর্থ সামনে, অ্যান্ড মা, MA, এই দুটি শব্দ থেকে এসে মা, যার মানে হচ্ছে মেজারমেন্ট, অর্থাৎ পূর্বে মেজারমেন্ট। তো প্রমাণ মানে তাহলে প্রমা হলো এটা, দুটো মিলিয়ে প্রমা, তার অর্থ হচ্ছে কারেক্ট নোশন, অর্থাৎ সঠিক চিন্তাধারা, সঠিক মতবাদ, ট্রু নলেজ, সত্যিকারের জ্ঞান, যেটা হচ্ছে বেসিস, ফাউন্ডেশন, একটা সঠিক ফাউন্ডেশন, আন্ডারস্ট্যান্ড, একটা বোঝার জায়গা। বোঝা গেছে? তাহলে মনে থাকবে প্রমাণ বা প্রমা শব্দটি কোত্থেকে এসে, সংস্কৃত শব্দ প্র এবং মা। প্র হচ্ছে একটা প্রিপোজিশন এবং মা হচ্ছে একটা পার্টিকুলার আমরা বলতে পারি টার্ম বলতে পারি। ওকে, দাস এইভাবে দ্য কনসেপ্ট প্রমাণও ইমপ্লাইজ দ্যাট, প্রমাণও অর্থ প্রকাশ করছে কি, মিনস অফ অ্যাকোয়ারিং প্রমা অর সার্টেন, অর্থাৎ প্রমা হচ্ছে মেন টার্ম, তার প্রমাণ যেরকম থিওরি হয়, এটা হচ্ছে AN জুড়ে দিয়ে থিওরি হয়ে আছে। তাই প্রমাণও বা প্রমাণও যেটা কি, তার মানে হচ্ছে একটা পদ্ধতি বা একটা ওয়ে, কিসের জন্য? প্রমাকে অর্জন করার জন্য, অর্থাৎ কারেক্ট নোশনকে অর্জন করার জন্য, কারেক্ট নলেজকে অর্জন করার জন্য। ওকে, প্রমাণও ফর্মস ওয়ান পার্ট অফ ট্রায়ো অফ কনসেপ্টস। দেখো, অ্যানসিয়েন্ট অর্থাৎ প্রাচীনকালে 3টি ধারা ছিল, তিনটি মূল অ্যাকচুয়ালি কনসেপ্ট বা ধারণা ছিল। সেই ধারণাগুলির মধ্যে প্রমাণও হচ্ছে একটি।
তাছাড়া প্রমাণবাদে কিন্তু আরও দুটি ধারা ছিল বা আরও দুটি কনসেপ্ট ছিল, তার মধ্যে একটি হচ্ছে নোয়ার, আরেকটি হচ্ছে নোবেল। তো নোয়ার কি দেখো পরে রয়েছে, সেটাকে আবার সংস্কৃতের যে টার্ম যেটা ছিল সেখান থেকে আমরা নোয়ার নিয়েছি। সংস্কৃতে বলা হচ্ছে প্রমত্র বা প্রমত্র, দেখো সাবজেক্ট দ্য নোয়ার, অর্থাৎ যে জানে, সাবজেক্ট দ্য নোয়ার। ওকে, তারপরে হচ্ছে প্রমেয়া। প্রমেয়া কি? প্রমেয়া হচ্ছে দ্য অবজেক্ট দ্য নোবেল, অর্থাৎ যে জিনিসটাকে জানছো সেটাকে বলা হয় প্রমেয়া। প্রমেয়া তাহলে মনে থাকবে, নোয়ারকে বলা হয় প্রমেথর এবং নোবেলকে বলা হয় প্রমেয়া। ক্লিয়ার? এবার ইন বুদ্ধিস্ট লিটারেচার প্রমাণ ইজ রেফার্ড অ্যাজ প্রমাণবদ। ওকে, তো বুদ্ধিস্ট সাহিত্যে প্রমাণকে বলা হয় প্রমাণবদ। শর্ট কোশ্চেন আসে, তাই আমি বারবার এগুলোকে মেনশন করছি। নেক্সট চলো, নেক্সট স্লাইডে যাই। বলছে দেখো, প্রমাণ ইজ অলসো রিলেটেড টু দ্য ইন্ডিয়ান কনসেপ্ট অফ যুক্তি। আমরা ভারতে যেই যুক্তি, আমরা অন্যদিকে যদি ইংরেজি সাহিত্যে, ইউরোপিয়ান সাহিত্যে চলে যাই তাহলে সেটা হচ্ছে লজিক। তো এই যুক্তি, তো যুক্তির যে একটা কনসেপ্ট রয়েছে আমাদের যে ভারতীয় ফিলোসফিতে, তার সাথেও যুক্ত এখানে, মানে এখানে প্রমাণ আর যুক্তি, এই দুটি যে কনসেপ্ট, প্রমাণও এবং যুক্তি, দুটো সম্পর্কযুক্ত। কিভাবে দেখো, তবে একটা পার্থক্য রয়েছে, যেখানে যুক্তি আমরা যেটাকে বলি সেখানে হচ্ছে কি অ্যাক্টিভ অ্যাপ্লিকেশন অফ এপিস্টেমোলজি, অর্থাৎ যেখানে আমাদের জ্ঞান তত্ত্বের পুরো সক্রিয় সেখানে প্রভাব হচ্ছে, অর্থাৎ ডাইরেক্ট লজিক্যালি কাজ করছে যুক্তি। অন্যদিকে যেটা আমরা প্রমাণও বলি, যেটা হচ্ছে হোয়াট ওয়ান অলরেডি নোজ, ইনোভেশন, ক্লেভার এক্সপেডিশন, এটা কিন্তু মানে যেটা আমরা যুক্তিকে বলছি, যুক্তি যেটা হচ্ছে সক্রিয়, যেটা কাজ করছে সক্রিয়ভাবে, যেটা আমরা কাজ করছি জ্ঞানতত্ত্বের ক্ষেত্রে, সেটাকে একটু এলাবোরেট করে বলা হয়েছে। বলছে যেখানে একজন মানুষের যে একটা নলেজ রয়েছে, সেখানে সে কিছু উদ্ভাবন করতে পারছে, সেখানে তার কিছু ক্লেভার এক্সপিরিয়েন্স হচ্ছে, সে কিছু নিজের মধ্যে উপযোগিতা খুঁজে বার করছে, অথবা সে কিছু সংযুক্তিকরণ ঘটাচ্ছে, এবং সে কিছু পদ্ধতি, তার কিছু কৌশল, এবং সেগুলোকে একত্রে করে সে কিন্তু নিজে একটা কৌশল সৃষ্টি করছে, তার মাধ্যমে সে নোভেলটি করে, এবং সে একটা সঠিক পর্যায়ে সে একটা কোনো কিছুর লজিক্যাল রিজনিং করে সে কিন্তু তার একটা সলিউশন বার করছে। অর্থাৎ যুক্তি হচ্ছে একেবারে অ্যাক্টিভ, সঙ্গে সঙ্গেই আমি সেটাকে কাজে লাগাচ্ছি। এবারে যুক্তি এবং প্রমাণের মধ্যে পার্থক্য কি? এখানে যদি অ্যাক্টিভ হয় যুক্তিতে, প্রমাণও হচ্ছে প্যাসিভ। আমরা প্রমাণ কখন বলি? কোনো কিছুকে দেখে তাকে প্রমাণ যুক্ত করেছে, হ্যাঁ এটা ছিল অবশ্যই, এটা হচ্ছে এটার জন্য, অর্থাৎ প্রমাণ। তাহলে কি হচ্ছে, যে যেখানে যুক্তি ডিসক্রাইব অ্যাক্টিভ প্রসেস অফ গেইনিং নলেজ, অন্যদিকে প্রমাণও হচ্ছে প্যাসিভ প্রসেস অফ গেইনিং নলেজ। ক্লিয়ার? যেটা মূলত কার মাধ্যমে হয়ে থাকে? অবজারভেশন এবং পারসেপশন। এক হচ্ছে আমরা অবজার্ভ করি, পর্যবেক্ষণ করি, আর হচ্ছে উপলব্ধি করে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য অবশ্যই বুঝতে পেরেছো। এরপরে দেখো, প্রমাণও ইজ এ থিওরি অফ নলেজ অ্যান্ড encompasses one or more reliable and valid means by which Indian beings বলে যাচ্ছে, হিউম্যান বিংস gain accurate true knowledge। অর্থাৎ প্রমাণও হচ্ছে একটা জ্ঞানের যে জ্ঞান অর্জন করছে, সেই জ্ঞান অর্জনের একটা থিওরি, অর্থাৎ একটা তত্ত্ব, যেটা encompasses one or more reliable valid means, যেখানে একটা বা একের অধিক আমরা বিশ্বাসযোগ্য এবং ভ্যালিড এবং সঠিক পদ্ধতি ব্যবহার করছি, যার মাধ্যমে আমরা মানুষরা কী করছি? অর্জন করছি অ্যাকিউরেট, সঠিক এবং ট্রু নলেজ। ক্লিয়ার? দ্য ফোকাস অফ প্রামাণ্য ইজ হাউ কারেক্ট নলেজ ক্যান বি অ্যাকুরেট। অর্থাৎ প্রমাণের মূল উদ্দেশ্যটা কি? যেটা হচ্ছে যে সঠিক জ্ঞানটাকে আমাদের কিন্তু অর্জন করতে হবে, সেটাই হচ্ছে আমাদের কিভাবে সঠিক জ্ঞান অর্জন করতে হবে, তাই হচ্ছে প্রমাণও থিওরি পড়ছি। হাউ ওয়ান নোজ, কীভাবে একজন জানতে পারছে, হাউ ওয়ান ডাজ নট, এবং কীভাবে জানতে পারছে না, কারণ যারা ত্রুটি ঘটছে তাহলেই জানতে পারবে না, নলেজ সঠিক করে আসবে না। অ্যান্ড টু হোয়াট এক্সটেন্ট নলেজ পার্টিনেন্ট, এবং কত দূর অবধি আমরা গিয়ে নলেজটাকে প্রাসঙ্গিক করে তুলব, কিভাবে একজন নলেজটাকে যেটা অর্জন করেছে সেটা প্রাসঙ্গিক বা সেটা অপ্রাসঙ্গিক কিনা তাও জানতে পারবো, এই প্রমাণ থিওরি বা প্রমাণ যদি 6টি ভাগ আমরা সঠিকভাবে জানি। দ্য সায়েন্স অ্যান্ড স্টাডি অফ প্রমাণও ইজ কল্ড ন্যায়। আমরা যেটাকে ন্যায় শাস্ত্র বলছি, সেটাকেই যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে বলি, সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড স্টাডি অফ প্রামাণ্য ইজ কল্ড ন্যায়। ক্লিয়ার? নেক্সট দেখো, বলছে দেয়ার আর প্লেন্টি অফ টেক্সট। আমরা জানি অনেক গ্রন্থ রয়েছে,
ডিসকাসিং ভেরিয়াস মিনস অফ অ্যাটেনিং কারেক্ট নলেজ, অর্থাৎ এই যে সঠিক জ্ঞান আমরা যে অর্জন করব তার জন্য অনেকে অনেক নোশান দিয়ে গেছে, অনেক তথ্য আলোচনা রয়েছে। তো তার মধ্যে দেখো বলেছে যে তৈত্রীয় অরণ্যক তিনি এই 9 থেকে 6 সেঞ্চুরি বিসির সময়ে তিনি কিছু তার যে শিষ্যরা তারা কিছু এই মিনস অফ নলেজ অর্জনের ক্ষেত্রে তারা কিন্তু কিছু মিনস বলে গেছে। তো তিনি মোট 4টি বলেছিলেন। তারপরে যদি আমরা চলে আসি পরবর্তী সময়ে যে বেদাশয় বা বেদভাষ্য তারা কিন্তু 10টি প্রমাণজ বলেছে। তারপরে ক্রাতকটি তিনি 8টি বলে গেছেন, ঠিক আছে, তারা কিন্তু মোট 8টি বলে গেছে কারেক্ট নলেজ, যে এরা এরকমভাবে কারেক্ট নলেজ করতে পারে। তার মনে থাকবে যে তৈত্রেঙ্কীয় আরণ্যক তিনি 4টি, তারপরে বেদব্যাস 10টি, তারপরে ক্রাতকটি 8টি। তবে আমাদের যে হিন্দু ধর্ম রয়েছে তারা মোট 6টিটাকে তারা কিন্তু অ্যাকসেপ্ট করেছে। 6টি ধর্মকে বা 6টি ধর্ম বলছি, 6টি পার্টিকুলার নোশন বা মিনস অফ নলেজকে তারা অর্জন করেছে। একটি হচ্ছে প্রত্যক্ষ বা যেটাকে আমরা পারসেপশন বলি, 2 অনুমানও, 3 হচ্ছে উপমানও, অর্থপতি 4, অনুপলব্ধি 5 এবং শেষে শব্দ 6। যদিও এটার যে অ্যারেঞ্জমেন্টটা এখানে একটু আলাদা রয়েছে, আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি 4টি ভ্যালিড কোনটি এবং দুটো অবশেষে সেটাকে কেন ভ্যালিড নয় সেটা আজকে আলোচনা রয়েছে। এবারে আমরা চলে আসি সরাসরি প্রথম যেটা ছিল প্রত্যক্ষ। প্রত্যক্ষ কি? দেখো, প্রত্যক্ষ লিটারারি মিনস দ্যাট হুইচ ইজ পারসিপ্টেবল টু দ্য আই অর ভিজিবল। In general usage, it refers to being present before the eye, that is, within the range of sight, congeniable by any sense organ, distinct, evident, clear, direct, immediate, explicit, express, corporal, অর্থাৎ ইট ইজ এ প্রমাণও মেড অফ প্রুফ। আমরা প্রমাণ কিভাবে করব? সেই প্রমাণের জন্য প্রথম আমরা বলি প্রত্যক্ষ, মানে প্রত্যক্ষভাবে দেখা, মানে ডাইরেক্টলি দেখা। আর তার জন্য আমাদের কোন জিনিসগুলি সাহায্য করে? প্রথমে হচ্ছে আই, আমরা যেটাকে আমরা ভিজিবল করি। তাছাড়া আমরা এর মাধ্যমে আমরা প্রেজেন্ট সিচুয়েশানে, বর্তমান সিচুয়েশানে আমরা যা দেখি আমাদের যেটা চোখের সামনে রয়েছে, যাকে দেখি বা যাকে আমরা শুনি আমাদের কানের মাধ্যমে কনজিনেবল আমরা উপলব্ধি করতে পারি। এবারে বলছে বাই এনি সেন্স অর্গান, আমাদের 5টি মোট সেন্স অর্গান রয়েছে তার মাধ্যমে, এবং সেইগুলোকে ব্যবহার করে ডিস্টিংক্ট, পুরো স্বতঃস্ফূর্তভাবে, এভিডেন্ট, পুরো পরিষ্কারভাবে, ক্লিয়ার, পরিষ্কারভাবে, ডাইরেক্ট, প্রত্যক্ষভাবে, ইমিডিয়েট, তৎক্ষণাৎ, এক্সপ্লিসিট, এক্সপ্রেস যদি আমরা করতে পারি তাহলেই হচ্ছে প্রত্যক্ষ। ঠিক আছে? নাই স্কুল রেকগনাইজেস প্রত্যক্ষ বা পারসেপশন ইজ এ কাইন্ড অফ প্রমাণ। তো ন্যায় স্কুল এটাকে অ্যাকসেপ্ট করেছে, আমরা আগেই জেনেছি যে 4টি রয়ে তারা অ্যাকসেপ্ট করেছিল। এবারে প্রত্যক্ষ নলেজ ইজ ইনটুইটিভ ইন নেচার, ইন যোগা অ্যান্ড বেদান্ত ইজ অলসো নোন। আমরা শুধু ন্যায় ফিলোসফি নয়, আমরা যদি যোগাতে যাই, বেদান্ত ফিলোসফিতে যাই, তাহলে কিন্তু প্রত্যক্ষকেও তারা কিন্তু অ্যাকসেপ্ট করেছে, কারণ এখানে একটা ইনটুইটিভ, যেখানে একটা মনের একটা মিলন ঘটছে এবং যেখানে প্রত্যক্ষ প্রভাব রয়েছে। ঠিক আছে? অ্যাজ অপরোক্ষণভূতি, একটু আটরেন্সগুলো আলাদা, কিন্তু বানানগুলো যদি দেখো, অপরোক্ষানুভূতি, একটু ভেঙে ভেঙে পড়তে হবে। আমরা যখন সিলেবাল আলোচনা করেছিলাম, সিলেবল অর্থাৎ আমরা একটা শব্দকে একসাথে যখন উচ্চারণ করতে না পারি ছোটো ছোটো ভাগে করে নেওয়া। যখন এখানে দেখো অপরোক্ষানুভূতি, এটা কি এ মেথড দ্যাট সিকার্স ক্যান ফলো, একটা পদ্ধতি যেটা জ্ঞান অর্জনকারীরা অনুসরণ করতে পারে, ডাইরেক্টলি এক্সপিরিয়েন্স দ্য এসেন্সিয়াল ট্রুথ অফ ওয়ান নেচার, একটা বস্তুর বা একটা মানুষের সঠিক যে তার বৈশিষ্ট্য, তার নেচার জানার জন্য একজন যেটা ডাইরেক্টলি ইউজ করে তার অভিজ্ঞতা, সেটা হচ্ছে বলা হয় অপরোক্ষা অনুভূতি। তো এটা কোথায় আবার হয়ে থাকে? যোগা, বেদান্ত। তো বলা যেতে পারে প্রত্যক্ষকে আমরা কিন্তু বিভিন্ন নামে চিনি, এই নামেও চিনি। প্রত্যক্ষা রেফার্স টু দ্য ফ্যাকাল্টিজ অফ পারসেপশন। প্রত্যক্ষা বলতে বলা হয়, প্রত্যক্ষা বলা যেটা বলি সেটা হচ্ছে আমরা যে উপলব্ধি করি, সেই উপলব্ধি করার জন্য ফ্যাকাল্টিজ, যেরকম একটা কলেজের যদি ফ্যাকাল্টি মেম্বার বলা হয় ইংলিশ ডিপার্টমেন্ট, সেটা যদি একটা বলি প্রত্যক্ষ, তার ফ্যাকাল্টি মেম্বার হচ্ছে সেখানকার টিচাররা। তো এখানে পারসেপশন আমরা যে উপলব্ধি করি তার ফ্যাকাল্টিজ, সেটাকে বলা হয় প্রত্যক্ষা। হুইচ আর কানেক্টেড থটস। এবারে সেগুলো কি কি এখানে,
মানে এখানে প্রত্যক্ষার ক্ষেত্রে সেই কানেক্টেড থটগুলি কী কী, যেমন প্রথম হচ্ছে কানেক্টেড থট, যেটা আমরা বলি চিন্তা, দুই হচ্ছে ইমাজিনেশন, আমাদের যে কল্পনা, তৃতীয় হচ্ছে ভ্যালিয়েশন বা আমরা বলি প্রার্থনা বা প্রার্থনা, বুঝছে, ভলিউশন, ঠিক আছে। দিস ফোর টুগেদার, অর্থাৎ এই প্রত্যক্ষা, চিন্তা, ইমাজিনেশন এবং ভ্যালিউশন, ভালো করে দেখো, প্রত্যক্ষা একটা, চিন্তা এবং ইমাজিনেশন, ভলিউশন, এই যে চারটা, এই চারটাকে একসাথে বলা হয় চেতস। চেতস, চেতস কি? চেতস মানে হচ্ছে উইজডম, এবং সেখানে এটাকে উইজডম মানে আমরা জানি বুদ্ধিদীপ্ত একটা জ্ঞান, জ্ঞানজিওর একটা বিশাল বড় একটা বিশালতা, সোল, আত্মা, হার্ট, মাইন্ড, অর্থাৎ চারটাকে আমরা যদি একসাথে চেতসকে বলি তাহলে চলে আসছে। এখানে যদিও পাঁচটা রয়েছে, এটাকে আমরা অ্যাকচুয়ালি চেতসের অর্থ বলছি। এটা এগুলো কি করে? ইলুমিনেট করে, অর্থাৎ আমাদেরকে আরও জাগরিত করে দেয়। দ্য মানস কোনটাকে জাগরিত করে? আমাদের মনকে। দ্য মাইন্ড ইজ দ্য সেট অফ ফ্যাকাল্টিজ রেসপন্সিবল ফর মেন্টাল ফেনোমেনা, যেটা আমাদের মানসিক ফেনোমেনাটাকে বাড়িয়ে দেয়। এছাড়া দ্য অর্ডিনারি মেন্টাল ইকুইপমেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড গিভ অ্যাওয়ারনেস অর কনসিয়াসনেস, এই যে চেতস বলছি বা এই চেতনা, এটা সাধারণ মানুষকে তার সাধারণত্বটাকে ছাড়িয়ে তাকে অসাধারণত্ব, অসামান্যতে পৌঁছে দেয়, অর্থাৎ ইগনোরেন্স টু নলেজ নিয়ে যায়। ক্লিয়ার? নেক্সট দেখো, বলছে দেয়ার আর 4 টাইপস অফ ভ্যালিড প্রত্যক্ষ অর পারসেপশন। এই পারসেপশন বা প্রত্যক্ষ চারটি ভ্যালিড প্রকারে রয়েছে। এক হচ্ছে ইন্দ্রিয় প্রত্যক্ষা, যেটাকে আমরা বলি সেন্স পারসেপশন। দুই হচ্ছে মানস প্রত্যক্ষা, যেটা হচ্ছে মেন্টাল পারসেপশন বা মানসিকভাবে। তিন হচ্ছে ভাদেনা, এসটা আমরা উচ্চারণ না করলাম, বা ইস ভাদেনা প্রত্যক্ষা, যেটা হচ্ছে সেলফ কনসিয়াসনেস, আত্মসচেতনতা। আর ডি হচ্ছে যোগা প্রত্যক্ষ, যেটাকে বলা হয় সুপার ন্যাচারাল, সুপার নর্মাল ইনটুইশন। যোগার মাধ্যমে আমরা সুপার ন্যাচারালে পৌঁছে যাই। তো মোট 4 ধরনের প্রত্যক্ষা হচ্ছে, মাথায় রাখতে হবে। এক হচ্ছে ইন্দ্রিয়, দুই হচ্ছে মানস, তিন হচ্ছে সংবেদনা প্রত্যক্ষ এবং 4 হচ্ছে যোগা। তো মোট 4টি হচ্ছে ক্যাটাগরি, এগুলো ডিটেলে আলোচনা করছে। প্রথমে আসি ইন্দ্রিয় প্রত্যক্ষ। ইট ইজ সামথিং হুইচ ইজ বিফোর ওয়ানস আই, এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের একেবারে চোখের সামনে ঘটে, তাই ইন্দ্রিয় আমরা বলি। এবং এটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইন্টারনাল, দুই হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল কি? পারসেপশন অফ দ্য ইনার সেন্স আওয়ার মাইন্ড, যেটা আমাদের মনের মাধ্যমে দেখি, সেটা হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নাল কি? যেটা আমাদের পঞ্চম ইন্দ্রিয়কে কাজে লাগাই, সেটা কি? সাইট, চোখের দৃষ্টি, স্মেল আমরা জিভের মাধ্যমে করি, টাচ আমাদের স্পর্শের মাধ্যমে, টেস্ট আমাদের অবশ্যই স্মেলটা কীভাবে জিভের মাধ্যমে, স্মেলটা তো নাকের মাধ্যমে হয়, টেস্ট হচ্ছে জিভের মাধ্যমে, হিয়ারিং হচ্ছে কানের মাধ্যমে। অর্থাৎ আমাদের এই 5টি ইন্দ্রিয়ের মাধ্যমে যে নলেজটাকে নেই সেটা হচ্ছে এক্সটার্নাল। ইন্দ্রিয় প্রত্যক্ষ বা সেন্স পারসেপশন, এটি হচ্ছে মোটামুটি। এবারে যাই যদি মানস প্রত্যক্ষ। মানস প্রত্যক্ষ কি? বা মেন্টাল পারসেপশন। মেন্টাল পারসেপশন অ্যারাইজেস, এই মেন্টাল পারসেপশন কখন হয়? হোয়েন চিত্তাশক্তি, চিত্তাশক্তি কি? ইন্টেলিজেন্স এনার্জি বা বুদ্ধিমত্তা, উইথ দ্য এজ অফ বুদ্ধি, বা এই ইন্টেলিজেন্স এনার্জিটা যখন বুদ্ধির সাথে, বুদ্ধি কি? যেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি, যেটা বলি অংশ, ফ্যাকাল্টি বলে, আর যেটাকে আমরা বলি দ্য পাওয়ার টু ফর্ম দ্য রিটেন কনসেপ্ট। আমাদের যদি কোনো পড়াশোনা আমরা যখন পড়ি, সেটাকে ধরে রাখার যে ফ্যাকাল্টি থাকে, যে অংশগুলি, সেটাকে বলা হয় বুদ্ধি, এবং যার মাধ্যমে রিজন হয়ে থাকে, ডিসিশন, জাজ আমরা কম্প্রিহেন্ড করতে পারি, আন্ডারস্ট্যান্ড করতে পারি, ঠিক আছে। এইগুলো রিফ্লেক্টস আপন অবজেক্টস অফ সেন্সেস, সেগুলি যখন আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে বা ইন্দ্রিয়ের উপর যখন প্রভাব ফেলে এবং সেগুলি একটা নির্দিষ্ট উপলব্ধির পর্যায় অবধি নিয়ে যায়। অর্থাৎ বলতে গেলে যে মেন্টাল এবিলিটি, অর্থাৎ ব্রেনের যে স্ট্রাকচারের যে কাজগুলি, মোটামুটি এই মানস প্রত্যক্ষের মধ্যে হচ্ছে। এটাকেও দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অনুভব, আর বা যেটাকে আমরা বলি ডাইরেক্ট পারসেপশন, যেটাকে বলা হয় সিমিলার টু এক্সটার্নাল পারসেপশন। এক্সটার্নাল এটা বাইরের, অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয়, যেগুলো বললাম 5টি ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যেটা করি, অনুভব করি, এটা হচ্ছে প্রথম পার্ট বা যেটাকে বলা হয় ডাইরেক্ট পারসেপশন। এবং দ্বিতীয় পার্ট হচ্ছে স্মৃতি অর রিমেম্বার পারসেপশন, মেমোরি পারসেপশন, যেটা খানিকটা সেই ইন্টারনালের মতো, যেটা আমরা মাইন্ডের মাধ্যমে করে থাকি। তাহলে মানস প্রত্যক্ষ আশা করি বুঝতে পেরেছ। নেক্সট চাই 3 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে সংবেদনা প্রত্যক্ষ বা সেলফ কনসিয়াসনেস। সেলফ কনসিয়াসনেস, আমরা যে আত্মসচেতন বোধ কখন আসে? বলছে অ্যারাইজেস হোয়েন ডাইরেক্টেড বাই তত্ত্বস এবং
পঞ্চকোশাস, যখন আমাদের 5টি কোষ এবং যে তত্ত্ব বলি সেগুলির দ্বারা প্ররোচিত হয়ে বা সেগুলির দ্বারা আমরা যখন সেগুলোকে যাচ করি আত্মসচেতনাবোধ তখন আসে। তো এগুলো কি করে? এগুলো শুধু নয়, তার সাথে আমাদের জুড়ে যায় প্লিজার, আমাদের আনন্দ, পেন, আমাদের যন্ত্রণা। কারণ আমাদের দেখবে হ্যাপিনেসে অনেক কাজ করি, আবার দুঃখের সময়, যন্ত্রণার সময় আবার আলাদা কাজ করি। তো এগুলো আমাদের নলেজকে একটা চিট প্রদান করে, একটা শর্ট অফিসিয়াল নোট দেয় এবং তখন আমরা রিয়াক্ট করি। ঠিক যেন আমরা যখন জীবন বিজ্ঞান পড়েছিলাম, সহজাত প্রতিক্রিয়া এবং একটা জন্মগত প্রতিক্রিয়া যেটা ছিল, তাই না? তো যেটা ইনস্ট্যান্টলি বেরিয়ে আসে, সেলফ কনসিয়াসলি আমাদের নিজে থেকে বেরিয়ে আসে। আমরা জানি যে অ্যাড্রিনাল হরমোন যখন ক্ষরিত হয় তখন এরকম হয়ে থাকে। তো এগুলি, এই যে তত্ত্বভস বা পঞ্চকোশস, এগুলি কি কি? এক হচ্ছে রাগ বা রাগ, যেটাকে অ্যাটাচমেন্ট বলা হয়ে থাকে, আমরা তাকে অনুগত্য বলি বা আনুগত্য বলি। 2 হচ্ছে বিদ্যা বা নলেজ। 3 হচ্ছে নিয়তি, অর্ডার অফ থিংস। 4 হচ্ছে কালা বা টাইম বা কাল বলি আমরা তাকে, এবং 5 হচ্ছে কল্প বা এলিমেন্টস। তো এই 5টিকে নিয়েই বলা হয় পঞ্চকোশস। ঠিক আছে, তত্ত্ববোস আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাচ্ছি চতুর্থ, আমাদের যে শেষ ইউনিটটির নাম হচ্ছে যোগা প্রত্যক্ষ। ওকে, যোগা প্রত্যক্ষ কি? और সুপার নর্মাল ইনটুইশন, অর্থাৎ যোগাকে বলা হয় সুপার নর্মাল ইনটুইশন। তো এটা কি যে সুপার নর্মাল ইনটিউশন আমরা এই পর্যায়ে বা এই পার্টিকুলার ফিল্ডে কখন পৌঁছাবো? বলা হচ্ছে ইজ গেইনড আফটার রিমুভাল অফ ইম্পিউরিটিজ ওভার দ্য ইন্টেলিজেন্ট সেলফ থ্রু প্র্যাকটিস অফ দ্য 8-fold যোগিক ডিসিপ্লিন। আমাদের মধ্যে অনেক খামতি রয়েছে, আমাদের মধ্যে অনেক অপবিত্রতা, অনেক মানে অস্বচ্ছ বা যেটা আমরা বলি কারেক্ট নয়, আমাদের অনেক এলিমেন্ট আমাদের শরীরের মধ্যে থাকে। তো সেই এলিমেন্টগুলিকে আমাদের শরীর থেকে বাদ দিতে হবে বা সেগুলোকে ত্যাগ করতে হবে। আর সেগুলো সম্ভব কিসের মাধ্যমে? আমাদের যোগিক ডিসিপ্লিন বা যোগার কিছু ডিসিপ্লিন বা নিয়ম রয়েছে, সেগুলোকে পালন করতে হবে। তো এটা মূলত 8টি যোগিক ডিসিপ্লিন রয়েছে, যেটাকে বলা হয় অষ্টাঙ্গ যোগা। এই অষ্টাঙ্গ যোগা আমাদের পতঞ্জলি, আমরা নামে জানি যে ওই পতঞ্জলি তিনি ক্লাসিফিকেশন করেছে তার যোগা শাস্ত্রতে বা যোগা সূত্রতে। তো সেগুলো কি কি একটু দেখে নেওয়া যাক। প্রথমে হচ্ছে ইয়মস বা আমরা যেটাকে আমরা বলি অ্যাবস্টিনেসেস, অর্থাৎ বিরত থাকা, কোনো কিছু থেকে বিরত থাকা। তারপরে হচ্ছে নিয়মস বা আমরা যেটাকে বলি কিছু রুলস বা রেগুলেশন। দ্বিতীয় হচ্ছে নিয়মস বা যেটাকে বলা হয় অবজারভেন্সেস, পালন করা। তৃতীয় হচ্ছে আসন, কিছু পশ্চিয়ার করি আমরা, পদ্মাসন, ধনুষ্টাসন, পশ্চিয়ার করি। তারপরে 4 হচ্ছে প্রাণায়ামস, অর্থাৎ যেটাকে বলা হয় ব্রেদিং, শ্বাস নেওয়া। এবং 5 হচ্ছে প্রথিয়হারা, যেটাকে আমরা বলা হয় বা ইংরেজিতে বলি উইথড্রয়াল, উত্তোলন। এবং 6 হচ্ছে ধারণা, কনসেন্ট্রেশন বা একাগ্রতা। তারপরে 7ম হচ্ছে ধ্যান বা ধ্যান, যেটাকে আমরা বলি মেডিটেশন। এবং 8ম হচ্ছে সমাধি বা অ্যাবজর্পশন। তো এগুলোকে করতে হয় আমাদের, কিন্তু যদি মাইন্ডটাকে, আমাদের বডি, মাইন্ড, হেলথ ঠিক রাখতে হয়। ক্লিয়ার? নেক্সট চাই। এবারে আমরা চলে আসছি যে আমরা 4টে ক্যাটাগরি করলাম প্রত্যক্ষর। এবারে আসছি হাউ টু অ্যাচিভ প্রত্যক্ষা বা প্রত্যক্ষ নলেজ ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে এই প্রত্যক্ষার এই যে প্রত্যক্ষটা কিভাবে আনবো, কিভাবে নিজেদের মধ্যে আনাবো? এর 2টি উপায় রয়েছে। একটি হচ্ছে ওয়ার্ল্ডলি প্রত্যক্ষ, 2 হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল। ওয়ার্ল্ডলি মানে যেটা আমরা আমাদের চোখের সামনে বাস্তবিকভাবে যেটা করতে পারবো, ওয়ার্ল্ডলি, পার্থিব। এক্সটার্নালি থ্রু 5 সেন্সেস, যেটা আমরা 5টি ইন্দ্রিয়ের মাধ্যমে করে থাকি। তবে যেটা গুরুত্বপূর্ণ, যেটাকে আমাদের বুঝতে হবে, ট্রান্সেন্ডেন্টাল, যেটাকে আমরা বলি ইউনিভার্সাল। সেই ট্রান্সেন্ডেন্টাল প্রত্যক্ষকে আবার 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সামান্য এবং 2টি ভাগে নয়, 4টি ভাগে। সামান্য, লক্ষণ, জ্ঞান লক্ষণ, আর 4 হচ্ছে যোগাজা। তো প্রথমে সামান্য, যেটাকে বলা হয় ইউনিভার্সাল বা জেনারেল, ইনক্লুসিভ, হোল, এন্টায়ার। এগুলো একটু মুখস্থ করতে হবে, পড়তে হবে। 2 হচ্ছে লক্ষণ, যেটা কোথা থেকে আসে, যে এটা এসছে মূলত লক্ষ্য এবং ক্ষণ, লক্ষ্য, তাই জন্য হচ্ছে লক্ষণ। মানে হচ্ছে ইন্ডিকেশন অর সিমটম। আমরা যেটাকে বলি যে একজনের মধ্যে সিমটম দেখা যাচ্ছে, তাই না? তার মানে কিছু, তার মধ্যে কিছু এমন কিছু জিনিস বা এমন কিছু অ্যাট্রিবিউট, সেটাকে বলা হয়। তো তামিল ভাষায় লক্ষণকে বলা হয়ে থাকে ফিচার্স বা বৈশিষ্ট্য। আমরা অনেক সময় বলি না লক্ষণ সুলক্ষণ।
তো যেটাকে অলক্ষণ মানেগুলি খারাপ, সুলক্ষণ মানে খারাপ, তো সেই এই লক্ষণের কথা বলা হচ্ছে। এবার হচ্ছে জ্ঞান লক্ষণ, অর্থাৎ যেখানে জ্ঞান বা বুদ্ধি থাকবে। এবারে যোগাজা কি বলছে, এটা হচ্ছে একটা স্টেট বা একটা ইনটুইটিভ, মিস্টিক, ইমিডিয়েট পারসেপশন অফ অল অবজেক্টস পাস্ট, প্রেজেন্ট অর্থাৎ ফিউচার। আমাদের যোগার মাধ্যমে পাস্ট, প্রেজেন্ট, ফিউচারটাকে আমরা উপলব্ধি করতে পারি, সেটাকে বলা হয় যোগিক। তো এটা একটা সেলফ, এটাকে আমাদেরকে যোগার মাধ্যমে আমাদেরকে অর্জন করতে হয়। তো মোটামুটি এই চারটিকে অবশ্যই মাথায় রাখতে হবে। ক্লিয়ার? নেক্সট যাচ্ছি, এবার আমরা পরবর্তী যে প্রমাণের যে অংশ, আমরা এতক্ষণ অব্দি প্রত্যক্ষ আলোচনা করছিলাম, এবার হচ্ছে অনুমান বা অনুমান। ইট মিনস ইনফারেন্স অর নলেজ দ্যাট ফলোজ। অর্থাৎ আমরা যে জ্ঞানটাকে অর্জন করি, এই অর্জন করার সময় আমরা অনেক কিছু টেকনিক কাজে লাগাই। এটা হচ্ছে একটা পদ্ধতি যেটার মাধ্যমে আমরা গেস করি, অর্থাৎ অনুমান মানে হচ্ছে গেসিং। ইনফারেন্স অকুপাইজ আ সেন্ট্রাল প্লেস ইন হিন্দু স্কুল অফ লজিক ন্যাও, অর্থাৎ ন্যাও স্কুলে বা ন্যায় স্কুলে ইনফারেন্স কিন্তু ব্যবহার করা হয়েছে, অনুমান কিন্তু স্থান দিয়েছে তারা। অনুমান কি করে করা হয়? ইটস ইউজিং অবজারভেশন, আমাদের পর্যবেক্ষণ, প্রিভিয়াস ট্রুথস, আমাদের অনেক কিছু সত্যতা জানা আছে, সেই ট্রুথটাকে কাজে লাগিয়ে, রিজন, যুক্তি লাগিয়ে, এইগুলোকে নিয়ে আমরা যখন একটা কনক্লুশনে পৌঁছাচ্ছি বা ট্রুথে পৌঁছাচ্ছি, এটাকে বলা হয় অনুমান। আ সিম্পল এক্সাম্পল ইজ অবজার্ভিং স্মোক অ্যান্ড ইনফারিং দ্যাট দেয়ার মাস্ট বি এ ফায়ার। যখন আমরা দেখি যে আমরা কোথাও ধোঁয়া আসছে বা ধোঁয়া আমরা বেরিয়ে আসছে, তখন সেই ধোঁয়া দেখেই আমরা বলতে পারি যে কোথাও একটা আগুন লেগেছে, অর্থাৎ এটা একটা অনুমান। তারপরে হচ্ছে অনুমানকে আবার 5টি ধাপে করা হয়ে থাকে, সেই 5টি ধাপগুলিকে একে একে দেওয়া হয়েছে। দেখো, প্রথমে হচ্ছে হাইপোথেসিস, যে তাকে আবার সংস্কৃতের টার্ম রয়েছে যেটাকে বলা হয় প্রতিজন। তারপরে হচ্ছে 2 হচ্ছে রিজন বা যাকে বলা হয় হেতু। সি হচ্ছে অ্যান এক্সাম্পল বা উপধারণা। 4 হচ্ছে রিঅ্যাফার্মেশন বা উপনয়, এবং 5 হচ্ছে কনক্লুশন। মাথায় থাকবে অনুমান করার জন্য যে 5টি ধাপ রয়েছে, সেগুলো একে একে এখানে দেওয়া রয়েছে। একটু মুখস্থ করতে হবে কী কী: হাইপোথেসিস, রিজন, এক্সাম্পল, রিঅ্যাফার্মেশন, কনক্লুশন। এবারে আমরা নেক্সট যাচ্ছি, নেক্সট হচ্ছে তৃতীয়, অর্থাৎ সেটা হচ্ছে উপমান। উপমান কি? থ্রু হুইচ ওয়ান ক্যান হ্যাভ ভ্যালিড কগনিশন অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ উপমানও হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেটাকে বলি যে দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করে দেখি যে এটা কোনটা রাইট, ঠিক আছে? আমরা দুটো, একটা নকল একটা সঠিক রাখলাম বা রিয়েল রাখলাম, তো দুটোকে আমরা কম্পেয়ার করব, কম্পেয়ার করে যে একটা উপস্থাপনায় বা একবারে শেষ বা উপসংহারে পৌঁছাবো, সেটাকে বলা হয় উপমান, বা আমরা যেটাকে বলি যে ভ্যালিড কগনিশন অফ দ্য ওয়ার্ল্ড। এটাও কিন্তু একই রকমভাবে যেটা আমরা আগেরটা করছিলাম, অর্থাৎ অনুমান করছিলাম, উপমানও সেরকম হয়ে থাকে, অবজারভেন্স, এবং সেখানে কিন্তু দেখা হয় সিমিলারিটিজ অফ প্রোভাইডস নলেজ, যে এখানে সমতা রয়েছে কিনা এবং দুটোর মধ্যে পার্থক্য, দুটোর মধ্যে কী কী সাদৃশ্যতা রয়েছে, এগুলো দেখে। It also means getting the knowledge of an unknown thing by comparing it with a known thing। অর্থাৎ আমরা একটা জিনিস জানি, একটা মানে এই যে ধরো মনে করো একটা কম্পিউটার, তার মাদারবোর্ড থাকে, তার কিছু মাইক্রো প্রসেসর থাকে, এরকম থাকে, তো ওটা একটা কম্পিউটার। তো সেখান থেকে আমি একটা ধরো নতুন আবিষ্কার হয়েছে ল্যাপটপের মতো জিনিস, আমি জানি না ওটা কি, কিন্তু কম্পিউটারের মতো দেখি যে কম্পিউটার এরকম হয়ে থাকে, কম্পিউটার এই কাজ হয়ে থাকে, তো সেটা ল্যাপটপও করছে। তো আমি একটার নলেজ জানতাম কম্পিউটার বা পিসি বা পার্সোনাল কম্পিউটার, সেখান থেকে ল্যাপটপ জানলাম, তো এটাকে বলা হয় উপমান, অর্থাৎ সাদৃশ্যতার মাধ্যমে আমরা করছি। এবং এটা একটু ডিফারেন্ট, তাই জন্য এটা আমরা পার্থক্য করলাম যে এটা হচ্ছে ল্যাপটপ, তো এটা পার্থক্য এবং সাদৃশ্যের মাধ্যমে হয়ে থাকে। এবার একটা উদাহরণ দেওয়া রয়েছে, ফর এক্সাম্পল, অ্যাজিউম আ সিচুয়েশন হোয়ার আ ম্যান হ্যাজ নট সিন আ গাভিয়ার অর এ ওয়াইল্ড কাউ। আমরা দেখছি যে একটা মুহূর্ত দেখানো হয়েছে যেখানে একটা মানুষ একজনকে বলছে, দেখো এটা হচ্ছে একটা বন্য গরু বা গাভিয়ার, অ্যান্ড ডাজ নট নো হোয়াট ইট ইজ। এবং যে মানুষটাকে বলা হচ্ছে সে মানুষটি জানে না যে এই ওয়াইল্ড কাউকে। A forester told him that a wild cow is an animal like a country cow, but she is more furious and has big horn in her forehead. তো তাকে ওই যিনি দেখাচ্ছিলেন যে এটা হচ্ছে একটা ওয়াইল্ড কাউ, তাকে বলছেন যে তিনি হচ্ছেন মানে কোনো ফরেস্ট ম্যান, তিনি তাকে বলছেন যে একটা ওয়াইল্ড কাউর মধ্যে তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তার বড় শিং থাকবে এবং একটু হিংস্র হবে এবং সাইজে বেশ বড়ও হবে। In a later period, he comes across a wild cow in a forest and recognizes it as the wild cow by comparing the description made by the forester. তো যখন পরবর্তী সময়ে যখন সেই ব্যক্তিটি বনের মধ্যে যদি ঘুরতে ঘুরতে কখনো এইরকম একটা জন্তুকে দেখতে পায়, তখন তার কিন্তু মনে পড়ে যাবে যে হ্যাঁ, এটা তো ওয়াইল্ড কাউ, কারণ তার মধ্যে সেই নলেজটা এসছে। নলেজ ইজ পসিবল ডিউ টু দ্য উপমানো আর কম্পারিজন। অর্থাৎ আমাদের মধ্যে নলেজের সঞ্চার ঘটে এই উপমানো, এই কম্পেয়ার এবং বৈসাদৃশ্য করার মধ্যে। দাস উপমানো ইজ দ্য নলেজ অফ দ্য রিলেশন বিটুইন আ নেম
অ্যান্ড দ্য অবজেক্ট ইট ডিনোটস বাই দ্যাট নেম, অর্থাৎ এই উপমানটা কিভাবে আসে, নাম এবং সেই নাম সম্পর্কিত সেই যে অর্থযুক্ত সেই বস্তু হতে পারে, প্রাণী হতে পারে, এটাকে বলা হয় উপমান। এবারে চতুর্থ পয়েন্ট আসছে শব্দ। শব্দ স্পেলিংটা SHABDA, যেটা সংস্কৃতাই হচ্ছে, এবং শব্দ SABDA ইন সংস্কৃত ওয়ার্ড এটাকে মানে বলা হয় যার অর্থ হচ্ছে স্পিচ বা সাউন্ড, স্পিচ সাউন্ড। সংস্কৃত গ্রামারে দ্য টার্ম রিফার্স টু আটরেন্স, আমরা অর্থাৎ যেটাকে উচ্চারণ বলি, সংস্কৃত গ্রামারে এটাকে উচ্চারণ বলা হয়ে থাকে, যেটা লিঙ্গুইস্টিক পারফরমেন্স অর্থাৎ ভাষাগত পারফরমেন্স হিসেবে ব্যবহার হয়ে থাকে। ইন ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ দ্য গ্রামারিয়ান কাতিয়ায়ানো, অর্থাৎ গ্রামারিয়ান অর্থাৎ গ্রামারবিদ ব্যাকরণবিদ কাতিয়ায়ানো স্টেটেড, তিনি বলেছেন শব্দ বা যাকে আমরা স্পিচ বলি, শব্দ বা যাকে আমরা স্পিচ বলি ইটস ইটার্নাল, অর্থাৎ এটা চিরন্তর, এটা একেবারে গলা থেকেই শেষ অব্দি রয়েছে, এটা অমর। ইজ অ্যাজ ইজ অর্থ, যেরকম একটা শব্দের অর্থ রয়েছে ঠিক একই রকমভাবে একটা জিনিসের শব্দও যেরকম থাকে তার অর্থও থাকে, বা যেটা বলা হচ্ছে স্পিচ যেরকম থাকে, যেরকম অর্থও স্থায়ী এটাও স্থায়ী। অ্যান্ড দ্যাট দি শেয়ার আ মিউচুয়াল রিলেশন, তাই শব্দ এবং অর্থের দুটোর একটা পারস্পরিক একটা সম্পর্ক রয়েছে। অ্যাকর্ডিং টু পতঞ্জলির মতে দ্য পার্মানেন্ট অ্যাসপেক্ট অফ শব্দ ইজ স্ফোটা, অর্থাৎ যদি পার্মানেন্ট অ্যাসপেক্ট বলি, তার একটা দীর্ঘস্থায়ী প্রভাব বলি এই শব্দের, তাকে বলা হয় স্ফোটা বা অর্থ। অন্যদিকে ধ্বনি, আমরা যেটাকে বলি ধ্বনি, তাই না, ধ্বনিকে বলা হয় সাউন্ড বা অ্যাকোস্টিক্স, ইজ অলসো ইফেমেরাল টু শব্দ, অর্থাৎ এটাও শব্দের মতো ইফেমেরাল, এটা কিন্তু ধ্বনিটা কিন্তু সবসময় স্থায়ী নাও থাকতে পারে। এবার আমরা এক্সাম্পলে আসি। দেখো ওম, আমরা তো দেখো হিন্দু ধর্মে যেটা ওম বলা হয়, ওম আর স্যাক্রেড সিলেবল, এটা হচ্ছে একটা স্যাক্রেড সিলেবল, পবিত্র সিলেবল। হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মে, জৈন ধর্মে, শিখ ধর্মে এগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। এগুলো মাধ্যমিক এই যে শব্দটা ওম শব্দটা একটা ভাইব্রেশন শব্দ, দেখবে যখন ওম বলা হয় তখন আমাদের কণ্ঠস্বরের মধ্যে একটা ভাইব্রেশন সৃষ্টি হয়, এখানে একটা ইন্ডিভিজুয়াল সত্তা আছে। এটা কি করছে, এর মাধ্যমে বোঝানো হচ্ছে নন ডুয়ালিস্টিক ইউনিভার্স, অর্থাৎ আমাদের ইউনিভার্সে, আমাদের এই বিশ্বে দুটো বা দ্বিমত বা দ্বিচারিত্রিক কিছু নেই, ওম হচ্ছে একটাই। অর্থাৎ এটা যদি আমরা হিন্দু ধর্মে আসি সেটা হচ্ছে অলমাইটি গড, যদি ইসলাম আসি কোরআন, তো আল্লাহ যেটাকে বলি তো এইরকম সব ধর্মের কিন্তু একটা নির্দিষ্ট সেলফ রয়েছে। তো এখানে আমরা যেহেতু হিন্দু ধর্ম পড়ছি, এখানে ওম রয়েছে, ওম করেসপন্ডস ক্রোন চক্র অ্যান্ড হোয়াইট লাইট। এবারে বুদ্ধ ধর্মে এই ওম অর্থ কী, এটা প্রশ্ন আসে যে এটা হচ্ছে ওম অর্থ হচ্ছে ক্রোন চক্র, একজনের মুকুট চক্র, অন্যদিকে বলা হয় হোয়াইট লাইট, সাদা আলো, যেটা রিপ্রেজেন্ট করছে শব্দ, অর্থাৎ যেটা হচ্ছে ওম মানে রিয়েল সেলফ বলা হচ্ছে। দ্য সিস্টেমস অফ বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম দো দে রিজেক্ট দ্য অথরিটিভনেস অফ বেদাস রিলাই ইন দ্য ফ্যাক্ট দ্যাট শব্দ অফ দেয়ার ওন স্ক্রিপচার। যদিও বুদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম তারা বেদকে অ্যাকসেপ্ট করেনি, তারা কিন্তু শব্দকে কিন্তু তাদের স্ক্রিপচারে স্থান দিয়েছে। ক্লিয়ার? প্রশ্ন আসতে পারে যে কোনটাকে তারা অ্যাকসেপ্ট করেছে, কোনটাকে তারা অ্যাকসেপ্ট করেনি। এবারে আমাদের পঞ্চম চলে যাচ্ছি। পঞ্চম হচ্ছে ভিডিও অন হয়ে গেছে, দরকার নেই কারণ অলরেডি এখানে অনেকগুলো লেখা মুছে যেতে পারে। দেখো অর্থপতি লিটারারি এর অর্থ হচ্ছে দ্যাট হুইচ ইজ অবটেন থ্রু এস্টাবলিশড ফ্যাক্ট পস্টুলেশন, একটা পার্টিকুলার একটা টেকনিক যেটা অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। ঠিক আছে, ধরো মনে করো আমরা বলি না ফেমিনিজম, অর্থাৎ মহিলাদের তাদের যে অত্যাচারিত জীবন থেকে তাদেরকে যে নিপীড়িত করে রাখা হয় প্যাট্রিয়ার্কি দ্বারা, এটা একটা টেকনিক হয়ে গেছে। ফেমিনিজমের মাধ্যমে যখন আমরা কোনো কিছুকে, কোনো টেক্সটকে জাজ করব, এটা হচ্ছে অর্থপতি, অর্থাৎ বলতে দ্যাট হুইচ ইজ অবটেন থ্রু দ্য অ্যান এস্টাবলিশড ফ্যাক্ট, একটা এস্টাবলিশড ফ্যাক্ট হয়ে গেছে, সেই ফ্যাক্ট দেখে আমরা যখন কাজ করব। একটা উদাহরণ দিলে আরও ভালো হয়। ইফ এ পার্সন লেফট ইন এ বোট অন রিভার আর্লিয়ার, যখন একটা লোক বা একটা ব্যক্তি তিনি নদীতে নৌকায় বসে আছে, অ্যান্ড দ্য টাইম ইজ নাও পাস দ্য এক্সপেক্টেড টাইম অফ অ্যারাইভাল, দেন দ্য সার্কামস্ট্যান্সেস সাপোর্ট দ্য ট্রুথ পস্টুলেট দ্যাট দ্য পার্সন হ্যাজ অ্যারাইভড। যে দেখো যে ওই নৌকার মধ্যে রয়েছে এবং দেখা গেল যে সময়ও চলে এসছে, অতিক্রম হয়ে গেছে, এবং অতিক্রম সময় হয়ে যাওয়ার জন্য যারা তীরে রয়েছে তারা আশা করছে যে মানুষটি নিশ্চয়ই পৌঁছে গেছে, মানে এখানে মানে যাত্রা শুরু করেছে। ধরো মনে করো একটা জায়গা থেকে যাত্রা শুরু করেছে, সেখানে তীরে লোক দাঁড়িয়ে রয়েছে এবং তার ঘরের কোনো ব্যক্তি সেই নৌকায় যাচ্ছে। তো তখন তারা কিন্তু ভাবতে পারে যে তারা যে নৌকাটি হয়তো পৌঁছে গেছে, কারণ একটা এক্সটিমেট টাইম থাকে। স্বাভাবিক, ওরা সহজ করে বোঝায়। দেখো কেউ ধরো মনে করো এগরাতে বাসে উঠেছে এবং কাঁথি যাবে, তো স্বাভাবিক সময় লাগে একটা, ধরো মনে করো 1 ঘন্টা বা 40 মিনিট। তো যখন
তার বাড়ির লোক যখন তাকে বাসে উঠিয়ে দিয়েছে তখন সে ভাবছে ধরো 1 ঘন্টা হয়ে গেছে বা 1.5 ঘন্টা হয়ে গেছে, তখন সে কী ভাবছে পৌঁছে গেছে, কিন্তু আদৌ এটা নাও হতে পারে। ধরো মনে করে সে গাড়িতেই বসে আছে, কারণে গাড়িটা খারাপ হয়ে গেছে, তো এটা কিন্তু একটা গণ্ডগোলের কারণও হতে পারে। তো দেখো মেনি ইন্ডিয়ান স্কলার্স কনসিডার দিস, এই জন্য দেখো বলেছিলাম একটু আগেই যে ন্যায় ফিলোসফি তারা কিন্তু 4টাকে ধরেছে, তারা কিন্তু 2টোকে ধরেনি, অর্থপতি এবং অনুপলব্ধিকে ধরেনি। তাই জন্য বলা হয়েছে মেনি ইন্ডিয়ান স্কলার কনসিডার দিস প্রমাণও অ্যাজ ইনভ্যালিড, এটাকে তারা ইনভ্যালিড বলেছে, অর অ্যাট বেস্ট উইক বিকজ দ্য বোট মে হ্যাভ ফরগেটেন ডিলেড অর ডাইভার্টেড। অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে সেই নৌকোটি নদীতে মাঝে থেকে যেতেও পারে বা বাসটি থেকে যেতে পারে, ঠিক আছে। অ্যানাদার কমন এক্সাম্পল ফর অর্থপতি অ্যান্ড ইনসিডেন্ট কিন্তু টেক্সট, দেখো এটা আমি বলছি না, এটা আমি আরও রয়েছে, তোমরা একটু পড়ে নেবে, নাহলে দীর্ঘায়িত হয়ে যাবে। এটা আরও বিস্তারিত এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে অনুপলব্ধি, বা আমরা যেটাকে বলি এটা কি এটা কিন্তু শেষ, এটা 5 লেখা রয়েছে, এটা ভুলে এটা 6 হবে, এটাকে কিন্তু 6 হবে, 6 হবে, ঠিক আছে, ক্লিয়ার। দেখো অনুপলব্ধি যেটাকে বলা হচ্ছে অভাব প্রমাণ, যেটাকে আমরা আবার সংস্কৃততে বলি অভাব প্রমাণ, মনে থাকবে, ইজ দ্য প্রমাণ অফ নন পারসেপশনাল অ্যাডমিটেড বাই কুমারিলা, এটা কুমারিলা করেছে, এটা নন পারসেপশন অর্থাৎ উপলব্ধিযোগ্য নয়, ফর দ্য পারসেপশন অফ নন এক্সিস্টেন্ট, যেটা আদৌ কোনো তার পৃথিবীতে অবস্থান নেই, তাকে যখন আমরা পারসেপ্টেবল করি বা উপলব্ধি করি। হি হোল্ডস দ্যাট, তিনি বলেছেন যে নন এক্সিস্টেন্স অফ এ থিং ক্যান নট বি পারসেপ্ট, যে জিনিসটা বাস্তবে নেই তাকে কিন্তু কিভাবে আমরা উপলব্ধি করব সেটাই বলা হয়েছে, এবং এটা অনুপলব্ধি হচ্ছে আমরা সেটাই বলি যেটা আদৌ নেই সেটাকে আমরা যখন উপলব্ধি করার চেষ্টা করি। বাই দ্য সেন্সেস ফর দিজ দেয়ার ইজ নাথিং, আমি বসে রয়েছি আমার নিজের ঘরের মধ্যে, ঠিক আছে, দুর্গাপুজো চলছে, আমি ভাবছি যে বাহ কী সুন্দর ড্রেস পরে আমি ঘুরছি, তো আদৌ আমার বাস্তবে সেটা আমার কেনা নেই, মনে করি কেনা হয়নি, আমার বন্ধু বান্ধবও নেই, তো এইসব সেন্স মানে এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি অনুপলব্ধি। দ্য সেন্সেস কুড কাম ইনটু কন্ট্যাক্ট ইন অর্ডার টু পারসিভ দ্য নন এক্সিস্টিং, এটা সাধারণত হয়ে থাকে যারা রোমান্টিক হয়ে থাকে, ঠিক আছে, তারা কিছুই নেই, তারা কিন্তু রোমান্টিক ভাবনায় ভেবে গিয়ে অনেক কিছু ভাবতে পারে। আমরা দেখবে অনেক সময় আমরা যেন মনে করছি যে কোথাও একটা বিমানে চড়ে উঠছি, আবার মনে হচ্ছে কোথায় ঝর্নার সামনে দাঁড়িয়ে আছি, আদৌ কিন্তু বাস্তবে কিন্তু আমরা হয় দেখা যাচ্ছে যে ঘরের মধ্যেই রয়েছে। অ্যাকর্ডিং টু ভট্ট স্কুল এবং পূর্ব মীমাংসা অ্যান্ড অদ্বৈত বেদান্ত সিস্টেম অফ ফিলোসফি, এই অনুপলব্ধি ইজ এ ওয়ে টু অ্যাপ্রিহেন্ড অ্যাবসেন্স, অর্থাৎ এই কয়েকটি স্কুল মনে রাখতে হবে, ভট্ট স্কুল, পূর্ব মীমাংসা স্কুল এবং অদ্বৈত বেদান্ত, তারা মনে করেছে যে এই অনুপলব্ধি হচ্ছে একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা যেটা অনুপস্থিত তাকে আমরা যখন উপলব্ধি করি, এটা হচ্ছে এক ধরনের মিনস অফ নলেজও বলা হয়ে থাকে। এবারে এছাড়া বলা হয়েছে যে দ্য প্রভোকারা বিশিষ্ট বদ্বৈত, তারা কিন্তু এই অনুপলব্ধিকে একটা প্রমাণও, যে আমরা 6টা প্রমাণও যেখানে যারা আমরা পেয়েছি তার মধ্যে কিন্তু তারা ধরেনি, ঠিক আছে, এটা ভ্যালিড বলে ধরেনি, তারা এটা ইনভ্যালিড ধরেছে। তো এবারে এছাড়া আরও কিছু এখানে যেগুলো দরকার রয়েছে আলোচনা, তোমরা একটু এগুলো দেখে নেবে, আমি PDF দিয়ে দেবো গ্রুপে। নেক্সট দেখো, নেক্সট আমি জাস্ট এটা বলে কনক্লুড করব যে এই অনুপলব্ধিকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো কি কি? একটা হচ্ছে কারণ অনুপলব্ধি, নন পারসেপশন অফ দ্য কজাল কন্ডিশন, কার্যকরণ অবস্থার উপলব্ধি। 2 হচ্ছে ব্যাপক অনুপলব্ধি বা নন পারসেপশন অফ দ্য পারভেডার, ব্যক্তির উপলব্ধিকে বোঝানো হয়েছে। এবার হচ্ছে স্বভাব অনুপলব্ধি, নন পারসেপশন অফ প্রেজেন্স অফ ইটসেলফ, নিজের অনুপস্থিতির অনুধাবন। এবং ডি হচ্ছে বিরুদ্ধ অনুপলব্ধি, নন পারসেপশন অফ দ্য অপোজ, বিরোধীদের উপলব্ধি। তো এই 4টি ভাগটাই জাস্ট মুখস্থ রাখতে হবে, এগুলোকে ডিটেলে আলোচনা করার বা ডিটেলে বোঝার কোনো দরকার নেই, জাস্ট মনে রাখতে হবে। প্রশ্ন আসতে পারে, কোনো একটিকে দিতে পারে, যে বলা যেতে পারে যে এটি কোন প্রমাণের ভাগ, তখন স্বভাব বলতে হবে যে এটা অনুপলব্ধির ভাগ। তো এই হচ্ছে মোটামুটি আমার আজকের আলোচনা। সবাইকে ধন্যবাদ জানাবো, তোমার কনসেন্ট্রেশন ধরে রেখেছো। আসলে এই যে ধারণাগুলি না, এগুলো একটু আলোচনা করতে হবে, ডিটেলে পড়তে হবে, তাই তোমাদের সামনে এত দীর্ঘায়িত লেকচারগুলি রাখছি। এর পরবর্তী লেকচারে আমাদের বাকি অংশ, যেটা ইন্ডিয়ান লজিক থেকে গেল, কনক্লুড করব, এবং যদি আমার কিছু সাজেশন বা টিপস থাকে আমি পরবর্তী লেকচারে বা পরবর্তী পার্টে আলোচনা করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।